আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই, তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। তাই বাংলাদেশকে কারো দরজায় যেতে হবে না, সবাই বাংলাদেশের দরজায় আসবে। কথাটা শোনাতে বড়, কিন্তু অর্থনীতি তো বক্তৃতা দিয়ে চলে না। বাস্তবতা হলো গত 17 মাসে নতুন বিদেশি বিনিয়োগের ঢল তো দূরের কথা, বরং ঝুঁকি বুঝে বহু বিদেশি কোম্পানি চলে গেছে বাংলাদেশ থেকে। আর যে খাতটা বাংলাদেশের অর্থনীতিকে টেনে রেখেছিল, রিজার্ভকে শ্বাস দিয়েছিল, ব্যাংকিং সিস্টেমকে ভাসিয়ে রেখেছিল, গ্রাম থেকে শহর পর্যন্ত পরিবারের রান্নাঘর চালাচ্ছিল, সেই তৈরি পোশাক এবং টেক্সটাইল চেইন এখন টালমাটাল নয়, একটা ভয়াবহ অবস্থার মধ্যে গিয়ে পড়েছে তারা। বাংলাদেশের এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী নীতিগত ব্যর্থতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের ঠিক এই ধরনের একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছিল, কিন্তু গত আগস্টে সরকার পতনের পর সেই আলোচনা থেমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো লিখিত প্রস্তাব পাঠানো হয়নি। অর্থাৎ ইউনূস সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, অথচ ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে চুক্তিটি সই করেছে সেটি আসলে বাংলাদেশের সঙ্গে, শেখ হাসিনা সরকারের সঙ্গে হওয়ার কথা ছিল। বাংলাদেশের অর্থনীতির আকাশ থেকে যে কালো মেঘ সরছে না, তা এখন আর কেবল আশঙ্কার পর্যায়ে নেই, তা রীতিমতো বজ্রপাতের মতো আঘাত হানতে শুরু করেছে। বর্তমান অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করার পর গত 17 মাসে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিল তার সঙ্গে বাস্তবতার ফারাক যোজন যোজন। ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক মাস্টারমাইন্ড বা বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেছিলেন, হায়ার করেছিলেন লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরীর মতো তরুণ লাফাড়ু বিমান বালকদেরকে। বলা হয়েছিল তার ব্যক্তিগত ইমেজ এবং এই সব লাফাড়ু বালকেরা বিদেশ থেকে বাংলাদেশে সমস্ত বিনিয়োগ নিয়ে আসবেন, কাউকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো গত 1.5 বছরে নতুন কোনো বিদেশি বিনিয়োগ তো আসেইনি, বরং চলমান অস্থিতিশীলতা এবং নীতিহীনতার কারণে বহু বিদেশি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে ভিয়েতনাম বা ভারতের দিকে পা বাড়িয়েছে। অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস এখন কার্যত লাইফ সাপোর্টে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করেছে তা বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া শামিল। অথচ কথা ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে চুক্তিটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি ছিল, যেটি ঠিক সেই চুক্তিটি ইউরোপীয় ইউনিয়ন করলো ভারতের সঙ্গে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এখন এক অতল গহ্বরের মুখে। পরিস্থিতি কতটা ভয়াবহ তার প্রমাণ মেলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ সাম্প্রতিক একটি ঘোষণা দিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের কণ্ঠে ছিল গভীর হাহাকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে অধিকাংশ মালিক এখন দেউলিয়া হওয়ার পথে। গত 1-1.5 বছরে তাদের ব্যবসায়িক পুঁজি অর্ধেকেরও বেশি নেমে গেছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কারখানার সব সম্পত্তি বিক্রি করে দিলেও ব্যাংকের দেনা শোধ করা সম্ভব হবে না। এই যখন অভ্যন্তরীণ শিল্পের অবস্থা, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে একটি এফটিএ স্বাক্ষর করেছে তা আগামী বছর থেকে কার্যকর হবে। এর ফলে ইউরোপের বাজারে ভারতের তৈরি পোশাক সহ সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বর্তমানে ভারতীয় পণ্যের উপর 12 থেকে 15% শুল্ক আরোপিত আছে, যা এই চুক্তির ফলে শূন্যে নেমে আসবে। অন্যদিকে বাংলাদেশ যখন 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে, তখন বাংলাদেশের পণ্যের উপর উল্টো 12 থেকে 15% শুল্ক আরোপিত হবে। অর্থাৎ একই বাজারে একই পণ্য রপ্তানি করতে গিয়ে ভারতকে কোনো কর দিতে হবে না, অথচ বাংলাদেশকে গুনতে হবে 12 থেকে 15% শুল্ক। বিশ্ব বাণিজ্যের এই তীব্র প্রতিযোগিতার বাজারে, যেখানে মাত্র 1-2 সেন্টের ব্যবধানে ক্রেতারা পণ্য কেনার অর্ডার এক দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেয়, সেখানে 15% শুল্কের ব্যবধান বাংলাদেশের পোশাক শিল্পকে
ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের সঙ্গে ইউরোপের এই চুক্তির ফলে ধারণা করা হচ্ছে ভারতের বস্ত্র এবং পোশাক রপ্তানি বর্তমানের $7 বিলিয়ন থেকে বেড়ে $40 বিলিয়ন পৌঁছাবে। ভারত এমনিতেই কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তাদের নিজস্ব তুলা আছে, সুতা আছে, সস্তা বিদ্যুৎ এবং জ্বালানি আছে, উন্নত প্রযুক্তির মেশিনারিজ আছে। এর বিপরীতে বাংলাদেশকে তুলা এবং সুতার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়। লজ্জাজনক বিষয় হলো বাংলাদেশ বছরে যে পরিমাণ সুতা আমদানি করে তার 40% আসলে ভারত থেকে আসে। অর্থাৎ আমরা ভারতের কাঁচামাল কিনে পোশাক বানিয়ে তাদের সঙ্গেই প্রতিযোগিতায় নামি। এখন ভারত যখন ইউরোপের শুল্কমুক্ত সুবিধা পাবে তখন তারা বাংলাদেশের চেয়ে অনেক কম দামে পোশাক সরবরাহ করতে পারবে। জার্মান ভিত্তিক ব্র্যান্ডগুলো এখনই ইঙ্গিত দিয়েছে যে এফটিএ কার্যকর হলে তারা বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে ঝুঁকবে। এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশের বর্তমান সরকার কি করছে? তারা ব্যস্ত পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট বা পিসিএ নিয়ে, যা মূলত একটি রাজনৈতিক দলিলাদি। এতে গণতন্ত্র, মানবাধিকার আর সুশাসনের বুলিয়া ওড়ানো হয়েছে, কিন্তু বাণিজ্যের বা শুল্কমুক্ত সুবিধার কোনো কার্যকর গ্যারান্টি নেই। অথচ ভারতের মোদী সরকার চতুরতার সঙ্গে ঠিকই তাদের অর্থনীতির স্বার্থে এফটিএ নিশ্চিত করে ফেলেছে। ইউনূস সরকার ইউরোপের সঙ্গে তো বটেই, অন্য কোনো বড় অর্থনীতির সঙ্গেও এফটিএ নিয়ে কার্যকর কোনো আলোচনা শুরু করতে পারেনি। ভিয়েতনাম যেখানে ইতিমধ্যে 40টি দেশের সঙ্গে এফটিএ করে ফেলেছে, সেখানে বাংলাদেশ এখনো আমলাতান্ত্রিক জটিলতা আর রাজনৈতিক পালাবদলের নেশায় মত্ত ফ্যাসিবাদ ছড়াচ্ছে বাংলাদেশ থেকে। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। দেশের অভ্যন্তরীণ টেক্সটাইল খাতের ধস নামার পেছনে সরকারের নীতিগত ব্যর্থতা সবচেয়ে বেশি দায়ী। স্থানীয় শিল্প সুরক্ষার নামে এক অদ্ভুত খেলা খেলেছে সরকার। সুতা আমদানিতে বন্ড সুবিধা থাকা বা না থাকা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএম এর মধ্যে যে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরসনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় একবার বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে, আবার চাপের মুখে পিছু হটে। এই নীতিহীনতার সুযোগে একটি চক্র বন্ড সুবিধায় শুল্কমুক্ত সুতা এনে কালো বাজারে বিক্রি করছে, আর দেশীয় স্পিনিং মিলগুলো অসম প্রতিযোগিতায় বন্ধ হতে চলেছে। যদি 1 ফেব্রুয়ারি থেকে সত্যি টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যায় তবে এর চেইন অফ ইফেক্ট হবে ধ্বংসাত্মক। এই খাতে প্রত্যক্ষভাবে কাজ করেন 25 থেকে 40 লাখ মানুষ, যার 60% নারী। পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 1 কোটি মানুষের জীবিকা। মিল বন্ধ হলে এই বিপুল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। পোশাক শিল্পেও দেশের মোট রপ্তানি আয়ের 85% যোগান দেয় এবং জিডিপির প্রায় 13% নিয়ন্ত্রণ করে। এই খাত স্থবির হয়ে পড়লে জিডিপি প্রবৃদ্ধি, যা শেখ হাসিনার আমলে 8.15% পৌঁছেছিল এবং বর্তমানে তা 3% নেমে এসেছে, তা 2% চলে যাবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। ব্যাংকিং খাত তেমনি ধুকছে। দেশে খেলাপি ঋণের হার এখন 35%, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বোচ্চ। টেক্সটাইল খাতে 12 থেকে 15 হাজার কোটি টাকার ঋণ খেলাপি হলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে ধস নেমেছে তা আরো ত্বরান্বিত হবে। রপ্তানি আয় প্রতি মাসে $3 থেকে $5 বিলিয়ন কমলে রিজার্ভ শূন্যের কোঠায় ঠেকবে। তখন এলএনজি, ডিজেল, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি কেনার ডলারটুকুও থাকবে না। ফলে লোডশেডিং বাড়বে, উৎপাদন আরো ব্যাহত হবে। একটি ভিসা সাইকেল বা দুষ্ট চক্রে আটকা পড়ে যাবে পুরো অর্থনীতি, এবং গেছেও। অথচ বিগত সরকারের আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10%, যা এখন 1.4% নেমেছে। শাটডাউন কার্যকর হলে তা নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে যাবে। এই চরম সংকটের মুহূর্তে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টারা কেবল একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন, যাকে দাপ্তরিক ভাষায় আপনি বলবেন পিলো পাসিং বা বালিশ খেলা। কোনো কার্যকর সমাধান বা রোডম্যাপ তাদের হাতে নেই। ইউরোপের বাজারে বাংলাদেশের হিস্সা এমনিতেই কমেছে। গত বছর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানি আগের বছরের চেয়ে $10 কোটি কমেছে। এর বিপরীতে চীনের পর ইউরোপের বাজারে ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মার্কিন বাজারেও বাংলাদেশের অবস্থা সুবিধার নয়। আমেরিকার সঙ্গে ট্যারিফ কমানোর নামে যে বগল বাজানো হয়েছিল তা আসলে শুভঙ্করের ফাঁকি। 20% ট্যারিফ আরোপের আগেই সেখানে 15.5% সাধারণ শুল্ক ছিল। অর্থাৎ নামমাত্র সুবিধা পেতে গিয়ে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, অথচ আসল বাজার ইউরোপকে ধরে রাখার কোনো মুরদ দেখাতে পারেনি। ইউরোপীয় রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে এফটিএ নিয়ে কোনো লিখিত প্রস্তাবই দেওয়া হয়নি। এটি বর্তমান সরকারের কূটনৈতিক অদক্ষতা এবং ব্যর্থতার জ্বলন্ত দলিল। তারা ফ্যাসিবাদ খুঁজছে শুধু। সরকার আইএমএফ এর শর্ত মেনে রপ্তানি খাতে নগদ সহায়তা কমিয়ে দিয়েছে। এলডিসি উত্তোলনের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে আছে।
অথচ ভারত তার শিল্পকে নীতি সহায়তা দিয়ে সক্ষমতা বাড়াচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক নাজুক মোড়ে দাঁড়িয়েছে যে এখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। নির্বাচন দিয়ে নতুন সরকার এলেও ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে টেনে তোলা কঠিন হবে, কারণ ক্রেতারা একবার মুখ ফিরিয়ে নিলে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত দুরূহ। ভিয়েতনাম এবং ভারতের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এখন কেবল পিছিয়ে নেই, বরং ছিটকে পড়ার উপক্রম হয়েছে। যে চুক্তিটি বাংলাদেশকে বাঁচাতে পারত, সেই এফটিএ ভারত বাগিয়ে নিয়ে নিজেদের অবস্থান পাকা করে নিল, আর বাংলাদেশ পড়ে রইল ইউনূসের 000 তত্ত্বে। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতির জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হলো, যার মাসুল গুনতে হবে দেশের কোটি কোটি সাধারণ মানুষকে। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব বাংলাদেশের গার্মেন্টস পল্লীগুলো নীরব নিথর হয়ে পড়ে আছে, আর ভারতের শিল্পাঞ্চলগুলো কর্মচাঞ্চল্যে মুখর। দিল্লি ও ঢাকার এই ব্যবধান হবে বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগান দিতে দিতেই আমাদের জীবনটা চলে যাবে, ভারতে গিয়ে যাবে। যে চুক্তি হওয়ার কথা ছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে, ইউনূসের কারণে সেটি বাতিল হয়েছে। আপনাদের এই সত্য জানিয়ে গেলাম। ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটা পোস্ট হয়ে যাওয়ার পর, সেই পোস্ট নিয়ে যখন এখনো বিতর্কে তুঙ্গে, তখন সেই পোস্টটি হ্যাকিং এর মাধ্যমে করবার প্রতিবাদ জানাতে জামায়াতে ইসলামী দলবল নিয়ে, দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়েছে। কারণ জামায়াতে ইসলামী বেশ একটা চাঞ্চল্যকর দাবি রোববার থেকেই করে আসছে। শনিবার ওই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর শনিবার রাতে তারা গোয়েন্দা পুলিশ ডিবিকে গিয়ে এ বিষয়ে একটা জিডি করে, অভিযোগ দায়ের করে, এবং তারা বলে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে পোস্টটি করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে, সেটা তার করা নয়, বরং জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্টটি বঙ্গভবনের, মানে রাষ্ট্রপতি চুপ্পুর ভবনের একটা ইমেইল অ্যাড্রেস থেকে হ্যাকিং এর মাধ্যমে করা হয়েছে। এরপরেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কিংবা গোয়েন্দা পুলিশ যাদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলো, তাদের কারো তরফে এটা নিশ্চিত করা হয় নাই যে সত্যি বঙ্গভবন থেকে বসে জামায়াতের আমিরের বিরুদ্ধে একটা চক্রান্ত সাজানো হয়েছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর, তার মানে এমন একটা ফ্যাসিবাদী গোষ্ঠী সেখানে এখনো কাজ করছে যারা জামায়াতের আমিরের বিরুদ্ধে এমন একটা সাইবার চক্রান্ত সাজাতে পারলো। আবার জামায়াতে ইসলামী বলে আসছিল রোববার থেকেই যে এই চক্রান্তটি করেছে একটা বিশেষ দল নির্বাচনে সুবিধা করবার জন্য এবং জামায়াতের আমিরকে একটা বিতর্কের মুখে ফেলবার জন্য। তো নির্বাচনে আওয়ামী লীগ নাই, নির্বাচনে প্রেসিডেন্ট চুপ্পুর দলও নাই, তাহলে নির্বাচনে ঠিক কোন দল সুবিধা নিতে এ কাজ করলো? বিএনপি। তাহলে যদি ধরে নেই বিএনপি, তাহলে বিএনপিপন্থী কোনো সরকারি কর্মকর্তা বঙ্গভবনে বসে এই কাজটা করেছেন? বিস্ময়কর হচ্ছে জামাত দলে বলে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলো, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত জানায়নি যে রাষ্ট্রপতি চুপ্পুর বঙ্গভবনের কোন কর্মকর্তার ইমেল থেকে এই হ্যাকিং এর ঘটনাটি ঘটলো। এবং বাংলাদেশের পুরো সরকারি প্রশাসনে 2024-এর 5ই আগস্টের পর ব্যাপক রদবদল করা হয়েছে যাতে আওয়ামী লীগ পন্থী বা ফ্যাসিবাদের দোসর আর কোনো কর্মকর্তা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ না করতে পারেন। সেখানে কি করে বঙ্গভবনের ভেতরে এমন কোনো কর্মকর্তা কাজ করছেন যিনি তার ইমেল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে ফেলে এমন একটা স্ট্যাটাস দিতে পারলেন? শনিবার রাতে একটা স্ট্যাটাস প্রকাশিত হয়ে গিয়েছিল ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে, যেখানে আল জাজিরার সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান তাদের দল জামায়াতে ইসলামীর প্রধান পদে বা আমির পদে কখনো কোনো নারী আসতে পারবেন না, নারীর জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, পুরুষের জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, এই সব মন্তব্য করে এক রকমের বিতর্ক উস্কে দেওয়ার পর শনিবার আবার তার এক্স হ্যান্ডেল থেকে এমন
একটা পোস্ট হয়ে যায় কর্মজীবী নারীদের নিয়ে, যেখানে বলেন তিনি, মানে তিনি নন, মানে তার নামে পোস্ট হয় যেখানে বলা হয় যে কর্মজীবী আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। এবং সেটা শুরুই হয় এই ইংরেজিতে লেখা এই এক্স হ্যান্ডেলের পোস্টটি শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে শুরুই হয় এটা বলে যে নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত, জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যেই তখন সামাজিক মাধ্যমে ওই এক্স হ্যান্ডেলের পোস্ট ছড়িয়ে পড়ে, তীব্র সমালোচনা শুরু হয়। তারপর মধ্যরাতে গিয়ে জানায় যে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামায়াতে ইসলামীর ভেরিফাইড পাতায় সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায় যে সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়, তারপর দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। মানে বিকালবেলা ওই পোস্টটি দেওয়া হয়, আর ওই পোস্টটি নিয়ে মধ্যরাতে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানায় এবং ওই প্রতিক্রিয়াতেও বঙ্গভবনের নাম উল্লেখ করে না। কিন্তু রোববার এসে জামায়াতে ইসলামী অভিযোগ করে যে বঙ্গভবনে একটা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে এমন একটি ঘটনা ঘটেছে। এটা তো একটা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য সংকটজনক বিষয়, একটা স্পর্শকাতর বিষয়। কি করে সরকার বাংলাদেশের প্রধানতম দল জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সেই দলের আমিরের বিরুদ্ধে সাইবার চক্রান্ত চলছে রাষ্ট্রপতির দপ্তর থেকে, এই বিষয়টি নিয়ে কি করে মুখ খুলছে না বাংলাদেশ সরকার। অন্যদিকে দেখেন এই যে দলে বলে জামায়াতে ইসলামী চাইলো আর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে গিয়ে হাজির হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ডিসেম্বর মাসে রয়টার্সে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে এই সরকার তাকে এমন অপমান করছেন যে তিনি ফেব্রুয়ারির পরে আর দায়িত্বে থাকতে চান না। এবং তিনি তখন বলেন যে এই অপমানের একটা মানে নমুনা হচ্ছে যে তার যে দপ্তর, তার যে প্রেস অফিস, সেগুলো পর্যন্ত এই সরকার সরিয়ে নিয়েছে। তার মানে রাষ্ট্রপতির কিন্তু বঙ্গভবনে কোনো সেরকম দপ্তর বা আনুষ্ঠানিক যে ধরনের একটা দপ্তর পরিচালিত হওয়ার কথা সেই বিষয়গুলো কিন্তু আর নাই। সেই অবস্থায় ঠিক কার সঙ্গে দেখা করতে জামায়াতে ইসলামী রওনা হয়েছে? বঙ্গভবনের উদ্দেশ্যে, নাকি জামায়াতে ইসলামী এই সুযোগে আসলে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপটা সেরে আসতে চায় যে ঠিক কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু 12 ফেব্রুয়ারির পর ক্ষমতা থেকে সরে যাবার কথা ভাবছেন। জুলাই সনদ যখন পাশ হয়ে যাবে তখন রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কিভাবে নামবেন, রাষ্ট্রপতি চুপ্পুর জায়গায় আরেকজন যিনি বঙ্গভবনে ঢুকবেন, সেটা যদি ডক্টর ইউনূস হন কিংবা জামায়াতে ইসলামীর মাথায় যদি অন্য কেউ থাকেন, সেটা কি করে রাষ্ট্রপতি চুপ্পু করতে পারেন সে বিষয়ে আলাপ করতে জামায়াতে ইসলামী গেল সেখানে। নাকি রাষ্ট্রপতি চুপ্পু যদিও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতার কেন্দ্রে আনতে চান না বা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান না, তারা ব্যারাকে ফিরে যেতে চান, কিন্তু ওই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের সময়টায় কিংবা 12 ফেব্রুয়ারির পরে জুলাই সনদ নিয়ে কোনো বাড়াবাড়ি হয়ে গেলে কেউ একটা বিপ্লবের সরকার গঠনের, যেটা জামায়াতে ইসলামীর অবস্থান যে নির্বাচনের পর আলোচনায় বসবেন তারা এবং বিএনপি মিলে এবং তারপর একটা জাতীয় সরকার গঠন করতে হবে, সেটা সংবিধান সম্মত নয় বলে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেন, আবার যদি একটা জরুরি অবস্থা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, কিংবা নির্বাচনটা যেমন সহিংস হবে বলে এমনকি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভাবছে, ভেবে তাদের নাগরিকদের সতর্ক করেছে যে নির্বাচনের দিনেও ভোট কেন্দ্রে ব্যাপক সহিংসতা হতে পারে, এমন কোনো ঘটনা ঘটলে রাষ্ট্রপতি কি করতে পারেন, তিনি এবং সেনাপ্রধান মিলে কোনো পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন কিনা, সেসব বিষয়ে জানতে আর জামায়াতে ইসলামী একরকম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা একরকম অন্তরীণ আছেন বঙ্গভবনের ভেতরে, যার কোনো আসলে স্টাফ নাই, যার প্রেস অফিস নাই, যার কর্মকর্তা কর্মচারী সেখানে নাই, একরকমের গৃহবন্দী দশায় যেই প্রেসিডেন্ট চুপ্পু সেখানে আছেন,
জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের শক্তিশালী পক্ষ হিসেবে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ধমকে এলো না তো যে কি কি করলে তার কি কি হতে পারে আর তার সামনে কি পথ খোলা আছে? সেই বঙ্গভবনে যাওয়াটাকে একটা স্বাভাবিক চেহারা দিতে, মানে যেন তারা সত্যি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বঙ্গভবন থেকে, এর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে দলে দলে যাচ্ছে, এমন একটা চেহারা দিতেই বঙ্গভবন থেকে হ্যাকিং এর গল্পটা ছাড়া হলো না তো। কারণ বিবিসি বাংলা স্পষ্টত তাদের প্রতিবেদন এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, সেখানে তারা বলছে যে এই এক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা সে প্রসঙ্গে, এবং তারপর হ্যাক করা মাত্র এত তাড়াতাড়ি আইডির নিয়ন্ত্রণ যে আবার জামায়াতে ইসলামী ফিরে পেয়ে গেল, সেটা করা যায় কিনা এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং বিবিসি বাংলা বলছে তাদেরকে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। কাজেই যত দ্রুততার সাথে, মানে পোস্টটা দিলেন আমিরে জামায়াত, তার এক্স হ্যান্ডেল থেকে বেশ কয়েক ঘন্টা থাকলো, বিএনপি বলে 9 ঘন্টা থাকলো, জামায়াতে ইসলামী বলে 45 মিনিট থাকলো, এই ঘন্টার পর ঘন্টা ধরে থাকবার পর মধ্যরাতে গিয়ে জামায়াতে ইসলামী বলল যে তারা তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেয়ে গেছে এবং তারা এটাও বললো যে লক্ষ্য করার খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ফেরত পেয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক হলে তো ঠিক এভাবে ফেরত পাওয়া যায় না। কাজেই এই পুরো ঘটনাটার মধ্যে বঙ্গভবন এলিমেন্টটা জামায়াতে ইসলামী কি এই জন্য নিয়ে এলো যে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সুস্পষ্ট বার্তা দিয়ে এলো যে কি করতে হবে তার, 12 তারিখে কোন পরিস্থিতিতে, 13 তারিখে কোন পরিস্থিতিতে তিনি কি ভূমিকা পালন করবেন, কখন তিনি সরে যাবেন, এই পুরো বিষয়টি যাতে একরকম ঘোষণা দিয়ে বঙ্গভবনে যাওয়া যায়, কিন্তু ঠিক কি কাজে তারা গেছেন তা নিয়ে আলাপ না হয় সে কারণে করা হলো। কারণ জামায়াতে ইসলামী তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো স্বীকৃতি 5ই আগস্টের পর থেকে দেন নাই। 5ই আগস্টে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বঙ্গভবনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপে, জামায়াতের আমিরও তখন গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। কিন্তু এরপর মানে ইউনূস সরকারের উপদেষ্টারা যেমন কোনো অনুষ্ঠানে, কোনো আনুষ্ঠানিকতায় আর বঙ্গভবনে কখনো যান নাই, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যান নাই, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও যান নাই, কোনো সাক্ষাৎ করতেও এর মধ্যে আর কখনো যান নাই। তাহলে ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? প্রতিবাদ জানাতে গেলেন, কাকে প্রতিবাদ জানাতে গেলেন? সরকারকে কেন তারা জিজ্ঞেস করছেন না বঙ্গভবনের কোন কর্মকর্তা এ কাজে জড়িত ছিলেন তা এক্ষুনি অনুসন্ধান করে বের করতে হবে, এবং সরকারের একটি এত গুরুত্বপূর্ণ দফতর থেকে এমন চক্রান্ত ঘটে যেতে পারলো তার রহস্য উন্মোচন করতে হবে, এমন কোনো দাবি তো জোরালো ভাবে জামায়াতে ইসলামীর মুখ থেকে শুনছি না। এই সব কিছুই পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তুলছে। তবে জামায়াতে ইসলামী দলে বলে যে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন তা একরকম নিশ্চিত। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ভয় দেখাতে যাওয়ার বিষয়টা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। 1975 সালের 7ই নভেম্বর পর প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে ছিলেন বিচারপতি সায়েম। তখনকার সেনাপ্রধান জিয়া তখন সেনাবাহিনীর কর্মকর্তা এরশাদ, মঞ্জুর এদেরকে নিয়ে বঙ্গভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভয় দেখিয়ে বিচারপতি সায়েমকে রাজি করিয়েছিলেন প্রধান সামরিক প্রশাসকের পদটি ছেড়ে দিতে। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় অসময় বইয়ে সেটা বিস্তারিত বর্ণনা আছে। আবার দেখুন 11 সরকার গঠনের সময় মইনুল আহমেদ তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন যে তারা দুপুর 2:30টায় তিনি সেনা গোয়েন্দা কর্মকর্তাদের সহ গিয়ে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের বঙ্গভবনে, এবং তারপর 6টার সময় তাকে এই কথা রাজি করিয়ে বের হয়ে আসেন যে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন এবং বাংলাদেশে জরুরি অবস্থা জারি করবেন। কাজেই বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতিকে চেপে ধরলে যে কোনো লক্ষ্যই যে হাসিল করা যায় তার অনেক অনেক উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসের পাতায়।